সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গত ডিসেম্বরে আসাদ সরকারের পতন এবং এরপর আহমেদ আল শারার প্রশাসনের উত্থানে অনেকের মধ্যে ধারণা জন্মেছে সিরিয়া আর ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্থাপনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আল শারার দু একটি বিবৃতির কারণে এই ধারণার জন্ম হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসায় এই ধারণা আরও জোরালো হয়েছে। এই বিশ্লেষক মনে করছেন ট্রাম্প সিরিয়ার মতো আরও বিভিন্ন দেশকে বোঝানোর চেষ্টা করবেন যাতে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। তবে অন্যরা বলছেন সিরিয়া এখন যে বাস্তবতার মধ্যে আছে তাতে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক স্থাপন প্রায় অসম্ভব। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। গত বছরের শেষ দিকে আল শারা প্রথমবারের মতো ইসরায়েলের উদ্দেশ্যে কথা বলেন। সিরিয়ার ভূখণ্ডের ভেতরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের নিন্দা জানিয়েছিলেন তিনি। ইসরায়েল ১৯৭৪ সালে সিরিয়ার সাথে স্বাক্ষরিত অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে উল্লেখ করে তিনি বলেন তার সরকার ওই চুক্তি মেনে চলবে। তিনি বলেন সিরিয়ার ভেতরে ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর হুমকি নিয়ে ইসরায়েলের যে দাবি ছিল আসাদ সরকারের পতনের মাধ্যমে সেই পরিস্থিতির অবসান হয়েছে। গত মাসেও একই কথার পুনরাবৃত্তি করেছেন শারা। তিনি বলেছেন যে যেই যুক্তিতে ইসরায়েল এতদিন সিরিয়ার ভেতরে তাদের কর্মকাণ্ড চালিয়েছে সেই যুক্তিগুলো এখন আর প্রযোজ্য নয়। ১৯৭৪ সালের অস্ত্রবিরতি চুক্তির প্রতি সিরিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। এমনকি জাতিসংঘের বাহিনীকে স্বাগত জানানোর জন্য সিরিয়া প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। কিছু পর্যবেক্ষক আল শারার এসব মন্তব্যকে ইসরায়েলের সাথে সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করার লক্ষণ হিসেবে দেখছেন। যদিও অন্য বিশ্লেষকরা বলছেন গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যাবে এই ধরনের সম্পর্কের সম্ভাবনা নেই বললেই চলে। দামেস্কের রাজনৈতিক বয়ানে যদিও কিছু পরিবর্তন এসেছে, কিন্তু ইসরায়েল আর সিরিয়ার মধ্যে যে কাঠামোগত রাজনৈতিক এবং ঐতিহাসিক বাধা রয়েছে সেগুলো পার হয়ে সম্পর্ক স্বাভাবিক হওয়াটা প্রায় অসম্ভব। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের কেউ কেউ হয়তো এই সম্পর্ক স্থাপন করতে চান, কিন্তু বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় বেশ কিছু কারণে এটা প্রায় অসম্ভব। সম্পর্ক স্বাভাবিক করার পথে যে কোনো পদক্ষেপকে সিরিয়ায় জাতীয় সার্বভৌমত্বের প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হবে। একটা দখলদার শক্তিকে ছাড় দেয়া হচ্ছে বলে মনে করা হবে। যে প্রশাসন এখনও তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে সেই পরিস্থিতিতে এই ধরনের কোনো পদক্ষেপ তাদের অভ্যন্তরীণ বৈধতা ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করবে। সংঘাতের যে ক্ষত সেটা অনেক গভীর। ইসরায়েলের সাথে বিনিময়ের ধারণাটাই অনেক সিরীয় নাগরিকের কাছে চরম অপছন্দের বিষয়। দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনকে তারা জাতীয় মূল্যবোধের অংশ মনে করে। এছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক হলে সিরিয়ান সমাজে ক্ষত আরও বাড়বে। দেশটি এখনও বহু বছরের যুদ্ধের ধকল কাটিয়ে উঠতে পারেনি। সামাজিক বন্ধন এখনও মজবুত হওয়ার সুযোগ পায়নি। সিরিয়ার মধ্যে অনেক বাস্তববাদী এবং অর্থনৈতিক পুনর্গঠনকে তারা অগ্রাধিকার দিচ্ছেন। এর বিপরীতে আরেক গোষ্ঠী আছে যারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের ব্যাপারে কোনো ছাড় দিতে চান না। ইসরায়েলের সাথে বিনিময় শুরু করলে এই দুই গোষ্ঠীর মধ্যে বিভাজন বাড়তে থাকবে। এই ধরনের মেরুকরণ ঘটলে দেশটা আরও অস্থিতিশীল হয়ে উঠবে। পুনর্গঠন প্রচেষ্টা এবং অভ্যন্তরীণ কোন্দল মীমাংসার চেষ্টা তখন আরও ব্যাহত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা হলে সরকারের অগ্রাধিকারের বেশ কিছু পরিবর্তন আনতে হবে। বহু সিরীয় নাগরিক গোলান মালভূমি মুক্ত করাকে অন্যতম জাতীয় লক্ষ্য মনে করে, কিন্তু এই মুহূর্তে অগ্রাধিকারের কিছু পরিবর্তন এসেছে। জাতি গঠন এবং স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিয়ে আসাটাকে এখন অগ্রাধিকার দেয়া হচ্ছে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা হলে সমাজের একটা অংশ ইসরায়েলের মোকাবেলা করাকে বেশি গুরুত্ব দিতে শুরু করবে। এটা হলে শেষ পর্যন্ত সশস্ত্র গোষ্ঠীগুলো আবারও চাঙ্গা হতে শুরু করবে, অথবা নতুন প্রতিরোধ আন্দোলনের জন্ম হবে। দেশ গড়ার জন্য যে চেষ্টা আর সম্পদ থাকা দরকার সেগুলো তখন অন্য খাতে চলে যাবে। যেই দেশটির এখন স্থিতিশীলতা আর উন্নয়ন খুবই জরুরি ভিত্তিতে দরকার, সেই দেশের জন্য এই ধরনের পরিবর্তন হবে খুবই ক্ষতিকর।
তাছাড়া যুদ্ধ শেষের পর থেকে যতটুকু অগ্রগতি অর্জিত হয়েছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। আঞ্চলিক বিভিন্ন সমীকরণের কারণেও সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া জটিল হয়ে উঠবে। ইরান সিরিয়াতে তাদের শক্তি পুনরায় ফিরিয়ে আনার সুযোগ পেয়ে যাবে। তাছাড়া তুরস্ক ও সৌদি আরবের মতো দেশগুলো সেখানে হস্তক্ষেপ করার কথা ভাবতে পারে, যেটা তাদের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। সেক্ষেত্রে সিরিয়ার অস্থির পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে। ইসরায়েল নিজে যেসব নীতি ও কৌশল নিয়েছে সেগুলোও একটি বড় বাধা হয়ে দাঁড়াবে। সম্পর্ক স্বাভাবিক করা কোনো এক পক্ষের বিষয় নয়। ঐতিহাসিকভাবে দেখা গেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিকাংশ প্রস্তাবনা ইসরায়েল মানেনি। এছাড়া বিভিন্ন দেশের সাথে যখনই তারা কোনো চুক্তি করেছে, সেই সব চুক্তিতে দেয়া প্রতিশ্রুতি তারা পূর্ণ করেনি। সিরিয়ার ক্ষেত্রে বাস্তবতা হল এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি সিরিয়ার কাছে ফিরিয়ে দেবে। সিরিয়ার সার্বভৌমত্বের ইস্যুকে তারা গুরুত্বের সাথে বিবেচনা করবে। ইসরায়েলের পক্ষ থেকে যদি অর্থপূর্ণ কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়ায় শুরু হবে না। অন্যদিক থেকে দেখলে সিরিয়া বিভক্ত থাকলে ইসরায়েলের জন্যই সুবিধা। এতে এই অঞ্চলে আধিপত্য ধরে রাখা এবং অধিকৃত গোলান মালভূমির নিয়ন্ত্রণ ধরে রাখা তাদের জন্য সহজ হবে। সেক্ষেত্রে তাদেরকে ঐক্যবদ্ধ সিরিয়ার মোকাবেলা করতে হবে না। সম্পর্ক গড়তে হলে ইসরায়েলকে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। অধিকৃত ভূখণ্ড ফেরত দিতে হবে, যেটা করার কোনো আগ্রহ তারা এখনও পর্যন্ত দেখায়নি। তার বদলে ইসরায়েল বরং চলমান অবস্থাটাই ধরে রাখার চেষ্টা করবে, যেখানে সিরিয়াকে তার অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়েই ব্যস্ত থাকতে হবে। আঞ্চলিক বড় কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ তাদের দেয়া হবে না। সিরিয়াকে এভাবে দুর্বল করে রাখার পরিকল্পনা থাকলে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে কোনো সত্যিকারের পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না। ইসরায়েলের ব্যাপারে আল শারার বিবৃতিকে বরং কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা দরকার, যেখানে তিনি সংঘাতে জড়ানোর চেয়ে অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই কৌশলের অর্থ হল বহু বছরের যুদ্ধ এবং ইসরায়েলি আগ্রাসনের পর সিরিয়ার সামরিক সক্ষমতা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই পরিস্থিতিতে ইসরায়েলের সাথে কোনো সংঘাতে জড়ানোটা হবে একটি আত্মঘাতী কাজ। আল শারার বিবৃতি থেকে বোঝা যাচ্ছে এই বাস্তবতা তারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। শারার কথা থেকে আরও বোঝা যাচ্ছে ইসরায়েলের সাথে সংঘাতে জড়ালে বিজয়ী হওয়া শুধু কঠিনই হবে না, বরং সিরিয়ার অভ্যন্তরীণ বিভাজন আরও প্রকট হবে এবং জাতি গঠন ও আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈধতা অর্জনের প্রচেষ্টাও বাধাগ্রস্ত হবে। এই বাস্তববাদী পদক্ষেপের কারণে সিরিয়ার বর্তমান সরকার দেশের ভেতরে তাদের কর্তৃত্ব সংহত করার একটা সুযোগ পাচ্ছে। সেই সাথে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হওয়া থেকেও তারা নিজেদেরকে রক্ষা করতে পারছে। শারার বিবৃতিকে সিরিয়ার পুনর্গঠনের জন্য স্থিতিশীল পরিবেশ তৈরির পদক্ষেপ হিসেবে দেখতে হবে। সেটাকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের ইঙ্গিত হিসেবে দেখাটা হবে ভুল পর্যবেক্ষণ। বরং এখন দেশের স্থিতিশীলতা ফিরে আসলে ভবিষ্যতে ইসরায়েলের মুখোমুখি হওয়াটা তাদের জন্য সহজ হবে। সিরিয়া থেকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে সরিয়ে দেওয়ার বিষয়ে শারা যে জোর দিয়েছেন, সেখানেও দুটো আলাদা উদ্দেশ্য রয়েছে। আঞ্চলিক বিভিন্ন শক্তি ও আন্তর্জাতিক সম্প্রদায়কে তারা আশ্বস্ত করতে চাচ্ছেন যে তারা আর ইরানের প্রভাব বলয়ের মধ্যে নেই। একই সাথে এই অবস্থানের মাধ্যমে নতুন প্রশাসনকে তারা আসাদ সরকারের বিভিন্ন নীতি থেকেও দূরে রাখার চেষ্টা করছেন। সরকারের নীতির এই পরিবর্তনের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সাথে সিরিয়ার সম্পর্কের উন্নয়ন হতে পারে। দেশ পুনর্গঠনের জন্য এখন এটা অতীব জরুরি। তাছাড়া সারা প্রশাসন এখন যে ভারসাম্য রক্ষার কৌশল নিয়েছে, সেটা ধরে রাখাও জরুরি। তাদেরকে একদিকে ইসরায়েলের সাথে সংঘাত এড়াতে হবে, অন্যদিকে জনগোষ্ঠীর যে অংশ দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধকে জাতীয় মূল্যবোধ মনে করে, তাদের দাবিটাকেও গুরুত্ব দিতে হবে।
এই বিবেচনায় সারার বিবৃতিকে সিরিয়ার জটিল যুদ্ধোত্তর বাস্তবতা পাড়ি দেওয়ার জন্য একটা সুচিন্তিত মতামত হিসেবে দেখা হবে, যে বিবৃতির মাধ্যমে তাৎক্ষণিক সংঘাতের চেয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।